ডক্টর ইউনূস নিজে যতভাবে সম্ভব এদেশের জনগণকে অপমান করার চেষ্টা করতেছে। সংস্কার করবো, ওই সংস্কার বিএনপি মানলো, আমি মানি না। ঘটনাক্রম আমাদের সবারই জানা। তার সবশেষ যদি বলি, আজকে বাদবাকি দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন, গতকাল 3টি দলের সাথে বৈঠক করেছেন। সংকট কি কাটছে বা সংকট সমাধানের বা যে অস্থিরতা, অনিশ্চয়তা, ভয়, ভীতি, আশঙ্কা, কি হবে কি হচ্ছে, নানান জল্পনা কল্পনা, সেই পরিস্থিতি থেকে আমরা উত্তরণ ঘটাতে পারছি এই ধারাবাহিক সংলাপের মাধ্যমে? এটা এখনই বোঝা যাচ্ছে না। এটা হয়তো কারণ সরকার যে তারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে কথা বলছে, পলিটিক্যাল পার্টিগুলো যার যার বক্তব্য জানিয়ে এসেছে। এখন সরকারের কি বক্তব্য সেটা জানার আগ পর্যন্ত বোঝা যাবে না যে পরিস্থিতি অথবা আপনি যেটাকে সংকট বলছেন সেটা সহজ হচ্ছে কি হচ্ছে না। বিএনপি কিন্তু তার দাবিগুলির সঙ্গে মানে যাতে না কোনো রকম ঝামেলা না হয় একদম এই লিখিত দাবি দিয়ে আসছে। কারণ এর আগে আমি শুনেছি যে এই উপদেষ্টা, প্রধান উপদেষ্টাকে বলতে তার সঙ্গে নাকি সবাই খুব মিষ্টি মিষ্টি আলাপ করে, বাইরে যায় নাকি উল্টাপাল্টা বলে। তো এখন তার উল্টাপাল্টা বলার কোনো সুযোগ নেই, বিএনপিতে এবার লিখিত বক্তব্য দিয়ে আসছে যে এই আমার বক্তব্য। এখন সেই বক্তব্য নিয়ে তো আর কোনো আলোচনা নেই। এবং সেই বক্তব্যগুলো কি, বিএনপির বক্তব্য কিন্তু খুবই স্পষ্ট। আমার দেখা মতো তাদের 3টা মূল দাবি। তাদের 1 নম্বর দাবি হলো ডিসেম্বরে তারা নির্বাচন চায়, ঠিক আছে। দ্বিতীয় দাবি হলো 2জন উপদেষ্টা সহ আরেকজনকে, 3জন উপদেষ্টা, 2জন উপদেষ্টা এবং আরেকজন আপনার ওই যে যেটা আছে কি বলে খলিল সাহেব, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, হ্যাঁ, তাকে বের করে দিতে বলে এখান থেকে। 3 নম্বর দাবি হলো যে সব দলের সঙ্গে যেন ডক্টর ইউনূস সরকার মানে নিরপেক্ষ আচরণ করে, মানে কোনো পক্ষপাতমূলক আচরণ না করে। এই 3টা দাবি, এর মধ্যে ডিসেম্বরের পরে নির্বাচন চাওয়াটা হলো মূল দাবি। তো আমার কাছে তো মনে হয় না এই দাবিগুলো থেকে তারা খুব বেশি একটা পিছু হটবে, সরকারকে মানতে হবে। এবং আমি না খুব বিস্ময়ের সঙ্গে মাঝে মাঝে লক্ষ্য করি, সরকার সেই যে একটা পাইছে তোতা পাখির মতো কথা, আগে বলতো এক কথা, এখন আবার কয়েকদিন ধরে একটা একই কথা বলে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হতে হবে। আমি খুব চিন্তা করে দেখার চেষ্টা করলাম যে যদি ডিসেম্বরে হয় তাহলে আজকে থেকে আরো 7 মাস, আপনার 9 মাস কি করে কাটাইছেন এটা আপনারা জানেন, এটা বলতে পারবো না। 7 ধরলাম কিছুই করেন নাই, আপনি 7 মাসেও একটা ইলেকশন করতে পারবেন না। কেন পারবেন না? কারণ সংস্কার শেষ করতে চায়। সংস্কার 7 মাসে শেষ হবে না, তাহলে আরো 6 মাস পরে যদি শেষ না হয়। আর সংস্কার জিনিসটা কি, এটা তো একটা বায়ু জিনিস মনে হচ্ছে আমার কাছে। সংস্কার আপনি কাকে নিয়ে করাচ্ছেন? এই সংস্কার তো জীবনে শেষ হবে না। ধরেন আপনি একটা ফার্নিচার বানাবেন, ভাইলে আপনি প্রথম যে লোকটা আসবে যে ভাই আপনার ফার্নিচারটা আমি বানাই দিই, তাকে আপনি কি জিজ্ঞাসা করবেন যে ভাই তুমি এটা বানাইতে কত টাকা নিবা, কতদিন লাগবে, আর তোমার কতদিন লাগবে? সে যদি বলে ভাই টাকা যা দেন কোনো সমস্যা নাই, আমি একটা মনের মাধুরী বসে বানাই দিচ্ছি, আপনি 1 মাস পরে জানেন যে টুকটুক করে সে বানাইতেছে, ওই লোকের আবার রাখবেন ভাই? তারা 9 মাসের সংস্কারে কিছুই করতে পারে নাই, আরো 7 মাসে করে একদম পরিষ্কার করে ফেলাবো। বেশ কিছু প্রস্তাবে তো মোটামুটি প্রস্তাব তো ওরকম প্রস্তাব থেকে 9 মাস লাগে নাকি? পুরো জিনিসটা আওলা ঝাওলা। তারপর যে প্রস্তাব দিছে এই প্রস্তাবগুলো আপনাদের মার্ক হয়েছে। কি প্রস্তাব দিছে? দেশে নাকি 6টা প্রদেশ বানাবো, প্রস্তাব আছে একটা প্রদেশ, বুঝে গেছে প্রদেশ বানাবো কেমকেরা। আরেকজন বলতেছে এটা নাকি ওই আপনার আইয়ুব খানের সেই বেসিক ডেমোক্রেসি বানাবো। পাবলিকে বলতে পাবলিক ধরে পিটাবে, ভাগ্যে সে আলাপগুলি ঘরের মধ্যে করে। কাজে এগুলি বলে ভাই লাভ নাই, ওই বিদেশ থেকে লোক এই না এগুলি করবেন আপনি। আর আমি তো বিএনপিকে বলি যে বিএনপি কোনো আত্মসম্মান বোধ নাই নাকি? যখন তারা যায় সেখানে আলোচনা করার জন্য, সামনে বসে থাকে প্রফেসর আলী রিয়াজ, আর তাদের তো প্রথম প্রশ্ন ভাই আপনি কে? আপনি তো আমেরিকার নাগরিক, ওখানে ওত দিয়ে আসছেন যে আপনি আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবেন, আপনার সঙ্গে আমি আলোচনা করবো কেন? আলী রিয়াজ সাহেব যে কি করবো, সংস্কার করবো, ওই সংস্কার বিএনপি মানলো, আমি মানি না। আমি একটা পাবলিক, মানি না। আমার দেশে কি সংস্কার করার লোক নাই? আলী রিয়াজকে হায়ার করে আনতে হবে। হোয়াই? আরো অনেক বিদেশি পাসপোর্টধারী ব্যক্তিগত আছে, ওগুলি বাদ দেন। আমি সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, আলোচনাটা শেষ করি আগে। তো সংস্কারে এটা কেন? আবার ওখানে একজন আবার সহকারী নিয়োগ করছে যে নাকি সব পলিটিক্যাল পার্টির সঙ্গে যোগাযোগ করবে, সে মনির হায়দার। কেন সে কেন ভাই? 1 পা আমেরিকা, 1 পা বাংলাদেশে। মানে ডক্টর ইউনূস নিজে যতভাবে সম্ভব এদেশের জনগণকে অপমান করার চেষ্টা করতেছেন।
আবার উনি শেষ পর্যন্ত নাটক করে কি আমি পদত্যাগ করুম। উনি যে পদত্যাগ করবে বলছে, এটা কে বলছে? নাহিদ ইসলাম বলে। নাহিদ ইসলাম কে? একটা পলিটিক্যাল পার্টির লিডার। এটা নিয়ে সবগুলি মিডিয়া সমানে নাচতেছে। পরে তো আবার পরিকল্পনা উপদেষ্টা বলছে বলেন না, উনি বলেন নাই। আজকে দেখলাম যে আপনার প্রেস সচিব বলতেছে হ্যাঁ এটা আমরা পত্রিকায় দেখেছি। তো নাহিদ ইসলাম কিগুলো একদম তার ভাষায়, এই সমস্ত ভাষা কোট করে বলেছে। এই সমস্ত নাটক ওই যে ওনারা একসময় দেওয়াল লিখতো হাসিনারা বলে যে নাটক কম করো প্রিয়। এখন আমারও বলতে ইচ্ছে করে যে নাটক কম করো প্রিয়। এদেশের মানুষ অত সহজে কিছু ভুলে না। মানে পদত্যাগের বিষয়টাকে আপনি নাটক বলছেন? অবশ্যই নাটক, অবশ্যই নাটক। উনি বলে দেখছে কি বলে। উনি আশা করছিল পরের দিন শুক্রবার আছে, শাহবাগের লোকজন চলে আসবে গান গাইতে গাইতে, যে ওনার সাথী। তো কেউ তো গান গাইতে গাইতে আসে নাই, কান্নাকাটিও হয় নাই। ভুল সময়ে ওই যে শীতকালের ওয়াজ গরমকালে করছে। এটা যদি গত অক্টোবরে করতো অনেকেই যাইতো, না আপনি যায়েন না, আপনি যায়েন না। কিন্তু রাজনৈতিক দলগুলো তো তাকে পদত্যাগ করতে বলছে না। কে বলছে না? রাজনৈতিক দলগুলো তো তাকে পদত্যাগ করতে বলছে না। কেন? সালাউদ্দিন আহমেদ কি বলছে? বলেছেন উনি যদি ব্যক্তিগত কারণে করেন তাহলে জাতি বিকল্প খুঁজে নেবে। হ্যাঁ, বিজ্ঞাপনের কি অর্থ কি? পরে আবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা প্রধান উপদেষ্টা পদত্যাগ চান না, তার অধীনে নির্বাচন চান। কিন্তু কথা কি হলো? ব্যক্তিগত আপনি চলবে যান, আপনি আটকে রাখছে কে বলছে হাতে বেঁধে আপনি যায়েন না? তার লোকজন। তার লোকজন তো বলবেই, জীবনেও যাবে না, না খেদাইলে যাবে না। তবে কোথায় ধরে খেদাবে এর জন্য দেখার জন্য ওয়েট করেন। আপনি যেটি বলছেন যে পদত্যাগের কথা বলার পরে আশা করা হয়েছিল যে শাহবাগের লোকজন জড়ো হবে, কিন্তু গত কয়েকদিনের মধ্যে একটি বিবৃতি নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে, প্রেস উইং থেকে পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে দায়িত্ব পালন যদি কঠিন করা হয়, বাধা বিপত্তি আসে, তাহলে জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করবে। এই ধরনের বক্তব্য আমরা মানে মাঠে ঘাটে রাজনীতিবিদদের মুখে শুনি। সরকারের এরকম বিবৃতি কি তাৎপর্য বহন করে? এটা হলো জানেন, তারা পুরনো রাস্তায় হাঁটতেছে। এই বিবৃতিতে আরেকটা কথা বলছে, যদি এরকম বাধাগ্রস্ত হয়, যদি তারপর যদি মানে আপনার ওই ফ্যাসিস্ট সরকারের সহজ দোসররা এবং বিদেশি মানে শক্তির যারা নাকি এখানে যারা নাকি দোসর আছে, তারা যদি প্রতিবন্ধকতা তৈরি করে, তাহলে তারা জনগণের সামনে সব সত্য প্রকাশ করে জনগণকে সব জানাবে। এই তো বলছে। তো মানে এই যে সেই বিদেশি শক্তিগুলো কারা, কোন দেশে? আমি এটাই বলছি আপনাকে। এই কথাটাই জানেন, আওয়ামী লীগ শুনতে শুনতে আমাদের কান পয়সা গেছে ভাই। কিছু বললেই বলে কি ওখানে ওই সময় আপনার একটা ন্যারেটিভ ছিল, এটা কি ত্যাগ করে দেওয়া হতো যে স্বাধীনতার চেতনার বিরোধীরা, হ্যাঁ, জামাত শিবিরের অগ্নি সন্ত্রাসীরা, জামাত শিবির তো বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাসীরা, আগুন সন্ত্রাসীরা, এই সমস্ত ট্যাগিং শুনতে শুনতে ভাই আমাদের কান পয়সা গেছে। এখন তারা ওই ট্যাগিং আবার শুরু করছে যে যাদের কাজ তাদের অপছন্দ হবে তারাই হলো গিয়া পরাজিত শক্তির দোসর, তারাই হলো বিদেশি শক্তির এখানকার চামচা। এই হলো ওনাদের ন্যারেটিভ আর কি। এইটা বলে কি হয় ভাই? আপনি আপনার কাজটা করেন না, আর জনগণকে নিয়ে আপনার জনগণকে সব জানাতে পারেন। এখন জানান না কেন? এখনই জানান যে কে পরাজিত শক্তির দোসর বলেন। এই ন্যারেটিভ দিয়ে ওইটার সঙ্গে পার্থক্য হলো, আগের ন্যারেটিভ দিয়ে জেলে ঢুকাইতো, আর এখন ওইগুলি বইলে ওই ট্যাগ লাগিয়ে নিয়ে মব করে, মব ভায়োলেন্স করে, মব লিঞ্চিং করে। ডিফারেন্স হলো এইটুকু, আর কোনো ডিফারেন্স নাই। আগে কয়েকদিন জেলে থাকলো, জানের ভয় ছিল না, এখন জানের ভয় আছে। এইটুকু ডিফারেন্স। এগুলি বলে ভাই লাভ নেই। আপনি বলেন না, আপনি বলতে না করছে কারা? আপনাকে এটা লুকিয়ে রাখতে কে বলছে বলেন? মানে সরকারের আমরা যদি বলি, উল্টা যদি আমি বলি যে বিদেশি শক্তির মানে দোষর তো আপনি, তাহলে আপনি ওই করিডোর দেন কেন? ওই করিডোর আমার বাংলাদেশে কি লাভ হবো? কোন বিদেশি শক্তি? যারা হইতে পারে আমেরিকার বিদেশি শক্তি, এখানে আমেরিকার লাভ। কিন্তু বোঝাই যাচ্ছে না, এটা কেনা বুঝে? কারণ ওইটা বলাতে তো মন খারাপ হয়ে গেছে। ওটা যখন আর্মির থেকে বলা হয়েছে তোর খুব মন খারাপ হয়ে গেছে। তারপরে শুরু হয়েছে সমস্ত নাটক, যে মূল কি প্ল্যান নিয়ে আসলাম সেই প্ল্যানের মধ্যে হাত দিয়ে দিল। এই তো হলো ভাই।